যে দলগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে সে সবগুলো মিলিয়ে কিন্তু অনেক বড় সংখ্যক লোক, 24টা মনে সবাই একমত হয়েছে। আচ্ছা হ্যাঁ আমি বলি, আচ্ছা আমার কথা হচ্ছে যদি এখন সরকার যদি মানে এক্সিস্টিং সরকার যদি বলে ঠিক আছে, আমি ধরে নিলাম জিয়াউর রহমানের 19 দফা উনি ক্যাম্পেইন করেছেন, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়েছেন, বলেছেন, তারপরে সবাই জেনে গেছে যে জিয়াউর রহমানের অনুষ্ঠিত নীতি কি, তারপরে হ্যাঁ বলেছে। এখন প্রশ্ন হলো জিয়াউর রহমান সংবিধান চেঞ্জ করেন নাই, না ওনার মতামতটা নিছে, হ্যাঁ না ভোট, আমি সিস্টেমটা বলতেছি, আমি এটা বলতেছি, আমি দেখি তো বাংলাদেশে যেহেতু এরকম রেকর্ড আছে, যদি এখন জুলাই সনদ নিয়ে সরকারের এখন যে জুলাই সনদ সরকার যেটা বিএনপি প্রতারণা বলছে, এখনকার যে সনদ সুপারিশ করেছে সেটি প্রতারণা, সেটি নিয়ে যদি বিএনপি জনগণের কাছে যায় তাহলে তো বিএনপির এই সনদ পাশ হওয়ার কথা না। তাহলে তো বিএনপি তাদের মতো করে ক্ষমতায় গিয়ে মানে ধরে নিলাম ফেসিবাদ না আসুক, বিএনপি তাদের মতো করে তাদের 31 দফাকে ইনক্লুড করতে পারে, তো সেখানে সমস্যাটা কোথায়? জি আপনাকে আবার ধন্যবাদ। আর একটা বেসিক জিনিস বাদ গেছে, আমি বলা উচিত ছিল আগে, এখনো বলি। ধরেন এটা কি ঐকমত্য কমিশন হয়েছে? আমি বলি, ওটা না, এই যে আপনি ঐকমত্য কমিশনটা করছেন, ভাইরা যে বলছে আমরা বলছি, এগুলো তো নিশ্চয়ই রাষ্ট্রের সংস্কারগুলো আমরা চাচ্ছি, কাদের জন্য চাচ্ছি? ব্যক্তির জন্য না, কোনো পলিটিক্যাল দল না, যারা ধরুন মানুষের জন্য, রাইট? এম আই রাইট? ধরেন আপনার আওয়ামী লীগের বিচার হোক, আওয়ামী লীগ দোষী, আমি আওয়ামী লীগকে ডিফেন্ড করতেছি না, আওয়ামী লীগের আমার কোনো সিম্পেথি নাই। হাসিনা 1400 খুনের জন্য 1400 বার তার ফাঁসি হবে, কোনো আপত্তি নেই আমার। কিন্তু এটা যদি আপনি জনগণের জন্য করেন, তাহলে আপনি যিনি ঐক্যমত কমিশন করছেন তিনি তো জুলাই ঐক্যকে ডাকছেন। ঐক্যমত পৃথিবীতে সারা ওয়ার্ল্ডে যতগুলো কনসাসে ন্যাশনাল কনসাস ঐক্য হয়েছে, এটার মেন এজেন্ডা থাকে বিরোধী দলকে তো আপনি আনা এখানে। আপনি যদি 1995-এ যদি আফ্রিকার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিটি দেখেন, চিলির যদি ভিকটিম কাউন্সিল দেখেন 1991-এ, আমি বলি শেষ করি এখানে একটু সমস্যা আছে। না সমস্যা নাই, আমি বলি একটু সমস্যা, না আমি বলি, আমি শেষ করে দিবেন তো। ধরেন আপনি পিপলের জন্য করতেছেন, ঠিক আছে? এই সরকার শুরু থেকে এটা বলতে পারতো না যে আওয়ামী লীগ নিষিদ্ধ, আমার কোনো আপত্তি নাই, জাতীয়বাদী কোনো নিষিদ্ধ, কোনো আপত্তি নাই। আওয়ামী লীগের যদি 20% ভোট আছে, অন্যান্য দল মিলে যে 30% ভোট আছে, তো 30% ভোটের প্রতিনিধি কারা? সাধারণ ভোটার কিন্তু সবসময় ইনোসেন্ট। ভোটারকে কিন্তু আপনি কোনো আইন দিয়ে আপনি বিচার করতে পারবেন না। তাহলে এই ভোটারের প্রতিনিধি কারা? এই ভোটারের প্রতিনিধি কেন প্রতিনিধি করছে করে নাই, এটার ক্রেডিবিলিটি এখানে অর্ধেক লস। যেহেতু ঐক্যমত্য কমিশন, আমি আবার বলছি ঐক্যমত্য কমিশন 9 মাস বসে কোনো সিদ্ধান্তে আসতে পারে না, ধরে নিলাম টাইম লস করছে, আপনার এই কথা শুনলাম। এখন প্রশ্ন হলো তাহলে এখন পর্যন্ত যে 84টা সুপারিশ এসছে, 60 অঙ্গীকার না 84 সুপারিশ এসছে, আচ্ছা এই 84 সুপারিশ তো ওপেন আছে সবার কাছে, ওপেন তো সবার কাছে, এটা না ক্যাম্পেইন চলুক যে রাষ্ট্র এটা ইলেকশনে ইশতেহার হোক, হ্যাঁ না, রাষ্ট্রে যেগুলো দিয়েছে, রাষ্ট্র যা উপস্থাপন করেছে এটা আসলে বাকওয়াজ, আমরা এটা চাই নাই, এটা জনগণের স্বার্থে না। তাহলে নেগেটিভ না, এখানে জামালটা কোন জায়গায় আমি এটা বলি, ধরেন সমস্যাটা কোন জায়গায়, আমি বুঝার জন্য আপনাকে বলতেছি। ধরেন এই সরকার যে প্রতারণা বলছে, কেন বলছে জানেন? ধরেন আপনাকে আমি বলি, আমাদের তত্ত্বাবধায়ক সরকার যে বিচারপতি খায়রুলের যে রায়টা, আংশিকরা কি বলা হয়েছিল জানেন? আংশিকরা বলা হয়েছিল যে পরবর্তী 2টা সংসদ চাইলে তত্ত্বাবধায়ক সরকার থাকতে পারে, পূর্ণাঙ্গ রায় কেন্দ্রে রাখে নাই। এই সরকার কিন্তু শুরুতে বিএনপি যখন সাইন নিছে, নোট অফ ডিসেন্ট সাইন নিছে, পরবর্তী সময় কিন্তু বলছে যে নোট অফ ডিসেন্ট তুমি থাকলেও না থাকলেও কিছু যায় আসে না, বিপ্লব যদি ওনার কথা যেটা, এটা হচ্ছে এনসি এবং জামাতের কথা, হ্যাঁ এবং না থাকলে আমি এটা করে দিব। তো সুতরাং ভাই আমার নোট অফ ডিসেন্ট যদি না থাকে তাহলে আমার রাখছেন কেন? আমার আপত্তির জায়গায় তো আই এম এগ্রি টু ডিসএগ্রি, দিস ইজ ডেমোক্রেসি। আপনি আমাকে রাখছেন কেন? আমার আপত্তি থাকবে না, আপনি সব চাপাই দিলে আমার হবে নাকি? এখন এটার রেজাল্টটা কি হবে আপনাকে বলি। ধরেন এখানে আপনি সব হ্যাঁ করলেন, সব না করলেন, সব যদি এটা হ্যাঁ হয়, তাহলে হচ্ছে ধরেন মানে বিএনপি বা যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে বিএনপির এনসিপি জামাতের কথা শুনতে হবে, এনসিপি যদি ক্ষমতা আসে জামাত বিএনপির কথা শুনতে হবে, জামাত যদি ক্ষমতা আসে বিএনপি। আমি তার জন্য কথা শোনার জন্য বসে না, আমার তো নিজস্ব পলিটিক্যাল স্ট্র্যাটেজি আছে। আর যদি না হয় তাহলে আমি যেটা চাইলাম সেটা আপনি আমাকে বাধ্য করতে পারবেন না। এখন আমি এখানে একমত হয়েছি, আমাকে বাধ্য করতে পারবেন না, তার মানে আপনি আরেকটা ফেসিবাদী কাজ করতেছেন। সুতরাং এই ঐক্যমত কমিশন ফেসিবাদী আরেকটা কাজের জন্য এটা করতেছে, এবং ওই ঐক্যমত কমিশন সেটা প্রতারণা শামিল করছে। আপনি এটা মাথায় রাখেন, বাংলাদেশের মানুষ খুব সহজ সরল, সবাইকে প্রথমে বিশ্বাস করে, শেখ মুজিবকে বিশ্বাস করছিল, কিন্তু শেখ মুজিবের মানুষ এই দেশের মানুষই মারছে এবং হাসিনাকে এদেশের মানুষের তাড়াইছে। সুতরাং আপনারা মনে করেন না যে আপনারা পার পেয়ে যাবেন। আপনি এদেশের মানুষ যত তাদের বিশ্বাস করে তত তাদের অবিশ্বাস করে। সুতরাং এই জাতীয় জিনিসগুলো গেমগুলো জাতির সাথে খেলতেছেন, এগুলা আইনেও ঠিকবে না, নৈতিকভাবে ঠিকবে না, পিপল ম্যান্ডেট ঠিকবে না। আপনার কাছে একেবারেই মানে সত্যি কি প্রতারণা কিনা আপনাকে মনে করেন কিনা? এমন প্রথম কথা হচ্ছে আপনারা তো মনে করেন না, কারণ আপনাদের মনে মতো সব হয়ে গেছে। প্রথম কথা হচ্ছে
দেখেন আমাদের না, আমি বলি আপনারা যা যা চেয়েছেন, আমার কথা হচ্ছে মানে যে অন্য ভাষা হলেও সব প্রথম কথা হচ্ছে যে এই সরকার আমি বারবার বলছি সব বাস্তবায়নের এটা দিকে আগাচ্ছে। বাস্তবায়ন করবে জনগণের মাধ্যমে হবে। ভাই তোকে বলছিলেন যে আমি ক্ষমতায় যদি যাই তাহলে সব কথা শুনতে হবে বিপরীত পক্ষের। ভাই যদি আমার নোটের বিষয়ে শেষ করি, আপনি কথা বললে তো আমি বলতে পারবো না, আপনি একটা রাস্তায় কথা বলতে পারতেন। ওকে ওকে। প্রথম কথা হচ্ছে যে আমি যখন ক্ষমতায় আছি, বিরোধী দলকে যদি আমি স্পেস না দেই কথা বলার, এবং যদি আমরা মিলেমিশে কাজ না করতে পারি, রাষ্ট্র কখনোই কল্যাণমুখী রাষ্ট্র হবে না। এই রাষ্ট্র সবসময় ফ্যাসিবাদ কায়েম করবে। আপনি যদি আর্টিকেল 70 রেখে এবং আপনি যদি মনে করেন যে আমি 2/3 মেজরিটি গভর্নমেন্টে আছি, আমি যাচ্ছে তাই করবো, যা ইচ্ছা আইন পাস করবো, আমি যা ইচ্ছা সংবিধান চেঞ্জ করবো, আমার মতো করে করবো, তাহলে আগামীতে সব বাদ দিয়ে দিবে। হাসিনা করেছে না, তত্ত্বাবধায়ক বাদ দিয়ে দিয়েছে, নিজের ইচ্ছা মতো ভোট করেছে। আগামী ইলেকশনে যে আসবে সে ওইটাই করবে, কারণ ক্ষমতা কেন আপনাদের কাছে এরকম মনে হয় যে আগামী ইলেকশন যারা আসবে আপনারা কারণ সংবিধান দিয়ে রাষ্ট্র বদল, আমি শেষ করি, আপনারা যাই। সবাই তো জুলাই পক্ষ শক্তি, হ্যাঁ। আপনার সবাই তো মানে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, একটা সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন করেছেন, তাহলে কেন মনে হচ্ছে যে দেখুন, আপনারা সেটাকে আমাদের আবার বর্তমান কেউ বাংলাদেশে রাখবে? এই মুহূর্তে রাজনৈতিক দল কে কে আছে বড় হিসেবে? জামাত এন্ড বিএনপি বড় রাজনৈতিক দল, এরপরে এনসিপি কে আমরা বলছি। বিএনপি 1991-এ যখন বিএনপি ক্ষমতায় আসে, আগে যখন 3 দলীয় জোটের একটা রূপরেখা হয়েছিল, ওইটা তো অনেকবার আলোচনা শেষ করি, করেছি। এটা আপনারা জানেন। আচ্ছা, এটাও সমস্যা নাই। 95 সালে যখন ক্ষমতা থেকে যাচ্ছিল বিএনপি, যেতে চেয়েছিল? তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছিল না, তো পরে তো ছিল না। এটা বাস্তবায়ন করলো। ছিল না কেন? বিকজ একটা পার্লামেন্টে অধিবেশন করে পরে গেছে তখন ছিল, এত কিন্তু সেই মিসলিডিং প্রসেসটা আপনারা না মেনে, দেখেন না, মিসলিডিং করতেছেন আপনি। একটা প্রসেস ছিল, প্রসেসটাকে না মেনেই তখন আবার আন্দোলন করতে হলো। আমার একটা অনুরোধ দেন, 10 সেকেন্ড আমি শেষ করে আপনি পরে আচ্ছা, একবার আমি রাখবো, 10 সেকেন্ড আমি বলি। রাখবো দিব, দ্বিতীয় হচ্ছে ওকে, আমাদের কথা হচ্ছে, দেখেন আমরা অবিশ্বাস কাউকে করছি না, কাউকে বিশ্বাসও করছি না। মূল কথা হচ্ছে যে এই সরকার যখন আছে, এই সরকারের দায়িত্বই হচ্ছে সংস্কার, বিচার এবং নির্বাচন। তাহলে আপনি সংস্কারের মূল কাজটা আপনি করে দিয়ে যান, যেন আগামী বাংলাদেশে যতদিন থাকবে, যে আসবে ক্ষমতায়, সে এটা সিস্টেমটা ফলো আপ করবে। দেখুন, বাংলাদেশ ইতিহাসে সবচেয়ে বড় ইস্যুস দরকার ছিল বিচার বিভাগের আলাদা করা, স্বাধীনতা। বাংলাদেশে 1999-এ রায় হয়েছে, মাজহারুল হোসেন রায়, সে রায়ে কিন্তু আলাদা করেনি। অথচ আমাদের সংবিধান স্পষ্ট বলা আছে বিচার বিভাগ আলাদা হবে নির্বাহী বিভাগ থেকে, কেউ করেনি। 2007 সালে এসে তত্ত্বাবধায়ক সরকার তখন এসে বিচার বিভাগ আলাদা করলো, এবং এখন এসে আজকে 2025, অর্থাৎ আমাদের রাষ্ট্র গঠনের প্রায় 54 বছর পরে এসে বিচার বিভাগকে ফাইনালি আলাদা করার জন্য প্রস্তাব নিয়ে কাজ করা হচ্ছে। হোপসো হয়ে যাবে। তাহলে আপনি যদি একটা অর্গানকে আলাদা করতে না পারেন, স্বাধীন করতে না পারেন, কোন রাজনৈতিক দল না পারে, আপনার কাছে কি মনে হয় আগামী দিন ক্ষমতায় গেলে কেউ করবে? কেউ করবে না। আমি চ্যালেঞ্জ করছি, কেউ করবে না যদি এই গভর্নমেন্ট না করে। সেগুলো তো ঐক্যমত্য এসছে তো। এক্স্যাক্টলি। তাহলে আরো যে বিষয়গুলো আছে যেগুলো পিপলের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো যদি না করেন তাহলে সে তার মতো করে করবে। ধরেন তত্ত্বাবধায়ক সরকার কেমন হওয়া উচিত, কোন রোলে যাবে, এটা যদি আপনি ঠিক না করে দেন এখন, তাহলে পরবর্তীতে গভর্নমেন্ট যে আসবে তার মতো করে করবে। এই জন্য এটা অবশ্যই পিপলের কাছে যাওয়া উচিত। পিপল উইল ডিসাইড কোনটা হওয়া উচিত, কোনটা হওয়া উচিত না। বিশিষ্ট আইনসভা কি পিপলের জন্য খুবই গুরুত্বপূর্ণ? আমি যদি বলি হ্যাঁ গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? ভারসাম্য না, সাধারণ মানুষ খুব কম বুঝে, সঠিক, কিন্তু আস্তে আস্তে বুঝবে। দেখেন আমাদের রাষ্ট্রের এই যে ভারসাম্যটা রাখার জন্য না, এটা দরকার। আচ্ছা, দরকার। আসলে মানে আপনি শাসন ব্যবস্থা থাকবে, পুরো রাষ্ট্রীয় ব্যবস্থা থাকবে এককেন্দ্রিক, সংসদ করবেন দ্বিকক্ষ বিশিষ্ট। এই প্রবলেম নাই তো কোনো, এটা প্রবলেম মনে করি না। এটাতে খুব প্রবলেম হওয়ার মনে কিছু নাই। এটা কোনো ইস্যু। শেষ মিনিটে রাকিব যদি যুক্ত করতে চান। আচ্ছা, আমি একটা জিনিস যুক্ত করতে চাই। শুনেন, সংবিধান দিয়ে কোনো সময় একটা রাষ্ট্রের ক্যারেক্টার বদলানো যায় না। বাংলাদেশের সংবিধানে যে কোনো অনেক শাস্তি মৃত্যুদণ্ড আছে, পৃথিবীর অনেক উন্নত দেশে খুনের, মার্ডারের, রেপের মৃত্যুদণ্ড নাই। সে জায়গা থেকে বাংলাদেশে কি রেপ, খুন বন্ধ হচ্ছে? প্রতি বছর 35-এর বেশি খুন হয়। সুতরাং আপনি এগুলো যে এই যে সংবিধানের দোয়াই দিয়ে সব চেঞ্জ করে ফেলেন, এগুলো একটা বোকাস কথা, ব্যাকওয়ার্ড কথাবার্তা। সুতরাং আপনার যে জিনিসটা হচ্ছে পলিটিক্যাল কালচার রেডি করতে হবে। শুনেন, কিন্তু একটা রেস্ট্রিকশন দিতে হবে। অবশ্যই রেস্ট্রিকশন দিতে হবে, পলিটিক্যাল কালচার অ্যাকোমোডেশন করতে হবে। ফেসিবাদী না হয়ে ওঠেন, রেস্ট্রিকশন অবশ্যই থাকতে হবে। তো রেস্ট্রিকশন থাকতে হবে, তার মানে এই না যে আপনি আমার সব দ্বিমতগুলো আপনি আমার উপর চাপাই দিবেন। এটা আপনি করতে পারেন না, এটা একটা ফেসিবাদী। আপনি পরবর্তী পার্লামেন্টকে আপনি ঠিক করে দিতে পারেন, এটা বেআইনি। এবং আপনি বলতে পারেন না যে আপনি আইনের কাছে যেতে পারবেন না, কারণ আইনের কাছে যাওয়ার প্রত্যেকের সমান অধিকার রয়েছে। ধন্যবাদ।